আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বাংলাদেশের সামাজিক সমস্যা দেখে কি আমার মতো তোমাদেরও মাথায় হাত এবং ভ্রু কুঁচকে গেছে? যদি যায় তো চলো বাংলাদেশের সামাজিক সমস্যা এবং সেগুলার প্রতিকার দেখি, যেটা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশ। তো চলো এই অধ্যায়টার আমরা এমসিকিউ এবং সিকিউগুলো দেখে আসি। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা কোনটি? এবং এটা কেবলমাত্র বাংলাদেশ না, বলা যায় যে সারা বিশ্বের বা সামগ্রিক 1 নম্বর সমস্যা হলো জনসংখ্যার আধিক্য। তার কারণ হলো জনসংখ্যা কি ভালো না খারাপ সেটা ডিপেন্ড করবে সে জনসংখ্যাকে সার্ভ করার মতো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রিসোর্স বা সম্পদ আছে কিনা। আমরা জানি বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের একটা দেশ হলো, এর জনসংখ্যা কিন্তু অনেক, এবং এই দেশ আসলে এই জনসংখ্যাকে সার্ভ করার মতো পর্যাপ্ত পরিমাণে সম্পদ বা রিসোর্স নাই। এর জন্য বাংলাদেশের 1 নম্বর সমস্যা জনসংখ্যা আধিক্য। ওকে, ছদ্ম বেকারত্ব কোনটি? 5 জনের স্থলে 7 জন কাজ করা, 7 জনের স্থলে 5 জন কাজ করা, 5 জনের মধ্যে 5 জনই বেকার থাকা, নাকি 5 জনের মধ্যে 4 জন বেকার থাকা? ছদ্ম বেকারত্ব হলো 5 জনের স্থলে 7 জন কাজ করা, 5 জনের স্থলে 7 জন কাজ করা। তাহলে যেই কাজটা 5 জন করতে পারতো সেটা এক্সট্রা 2 জন নিয়ে করা, মানে এক্সট্রা 2 জন নিয়ে করতেছে। তাহলে মানে সবাই, মানে মনে করো যে একটা কাজ সবাই যদি, মানে 5 জন লেবার যদি 100% এফোর্ট দেয়, তাহলে কি হয়ে যাবে, সেই 5 জন মিলে কাজটা সম্পূর্ণ করতে পারবে। কিন্তু সে 5 জনের জায়গায় যদি 7 জন লেবারকে নেওয়া হয়, তাহলে তারা কি 100% কাজ করবে না? দেখা যাবে যে 85% বা 82% বা 90%-এর মতো কাজ করতেছে, তাই না? তাহলে এটা কি, এটা হলো ছদ্ম বেকারত্ব। আচ্ছা, সামাজিক সমস্যা কি? সামাজিক সমস্যা এটা কি কাঙ্ক্ষিত, মানে এটাকে আমরা চাই চাই না? এটা কি দ্বন্দ্বমূলক অবস্থা? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ঠিক আছে। এটা শোচনীয় অবস্থা? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু একদম এক্সাক্ট উত্তর হলো অনাকাঙ্ক্ষিত অবস্থা, মানে যেই অবস্থা আমরা আসলে চাই না, যেই অবস্থা আমরা আসলে ডিজায়ার করি না। ওকে, জীবনযাত্রার মান নিম্ন হওয়ার ফলে মানুষের কোন ধরনের অভাব দেখা যায়? এখন আমরা বলি না যে কোনো অঞ্চলে বা কোনো জায়গায় গেলে আমরা যখন বলি যে এই অঞ্চলে জীবনযাত্রার মান নিম্ন হারের বা নিচুতে, এটা আমরা কেন বলি? এটাই আমরা এই কারণে বলি যে এই অঞ্চলে মনে করো যে জিনিসপত্রের দাম কম, এই অঞ্চলে জিনিসপত্রের দাম কম, তার কারণ কি এই অঞ্চলে জিনিস, মানে মানুষের ওই রকম ক্যাপাবিলিটি নাই, মানুষের এরকম তোমার যোগ্যতা নাই বা অবস্থা নাই যে তারা বেশি দামে একটু ভালো জিনিস কিনবে, বা হলো গিয়ে এরকম ভালো কোনো জিনিস সে আসলে তোমার গ্রহণ করার মতো বা ক্রয় করার মতো তার অবস্থা আছে, তাই না? এর জন্য এইটার সাথে কোনটা সম্পর্ক? এটার সাথে অর্থনৈতিক নিরাপত্তার সম্পর্ক, অর্থনৈতিক নিরাপত্তার অভাব দেখা দেয়। আচ্ছা, কোনটির কারণে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা থাকে? কোনটির কারণে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা থাকে? বাল্য বিবাহ হলে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা থাকে। তার কারণ হলো, দেখো যে বাংলাদেশের নিয়ম কি, যে অ্যাটলিস্ট একজন মেয়ের বয়স 18 হইতে হবে বিবাহ করার জন্য। এখন সেই মেয়ের যদি 18 বছরের আগেই বিবাহ হয়, তাহলে সে যেই সময় থেকে কনসিভ করা শুরু করার কথা, মানে বাচ্চা নেওয়া শুরু করার কথা, তার আগে থেকেই শুরু করবে, তাই না? তাহলে সে যদি আগে থেকে শুরু করে, তাহলে স্বাভাবিকভাবে তার আরো বেশি সন্তান হওয়ার পসিবিলিটি বা টেন্ডেন্সি বেশি। এবং আমরা এটাই কিন্তু দেখতে পারি, পরিসংখ্যান বলে যে যাদের বাল্য বিবাহ হয়েছে তাদের সন্তানের হার, যারা হলো গিয়ে পর্যাপ্ত বয়সে বিবাহ করেছে যেসব নারীরা, তাদের থেকে বেশি হয়। আচ্ছা, শিক্ষার প্রথম সোপান কি? শিক্ষার প্রথম সোপান হলো, আমাদের অনেকেরই মনে হয় যে বলতে শেখা হলো শিক্ষার প্রথম সোপান, তাই না? কিন্তু দেখো যে আমাদের অনেকেরই দাদা নানারা কিন্তু কি ছিলেন? অশিক্ষিত ছিলেন। যেরকম আমার নানা কিন্তু অশিক্ষিত ছিলেন, কিন্তু এর মানে কিন্তু এই না যে তিনি কি বলতে পারতেন না। এর মানে কিন্তু এইটা না যে তার হলো গিয়ে জ্ঞান ছিল না, তার বুদ্ধি ছিল না। বিষয়টা কি ছিল, যে তিনি হয়তো পড়তে পারতেন না, তাই না? তাহলে শিক্ষার প্রথম সোপান কিন্তু বলতে শেখা না। শিক্ষার প্রথমটা কিন্তু বিদ্যালয়ে যাওয়াও না, হাঁটতে শেখা তো অবভিয়াসলি না। আর উত্তর কি হবে? প্রথম সোপান হলো সাক্ষরতা বা প্রথম ধাপ। এখন বলা যাইতে পারে যে, প্রশ্ন হইতে পারে যে বিদ্যালয়ে যাওয়া কেন হবে না? তার কারণ হলো, তুমি নিজেই দেখো, তুমি বিদ্যালয়ে যাওয়ার আগে কি লিখতে পারতে? অবভিয়াসলি লিখতে পারতে। কার কাছে? তোমার মা তোমাকে হাতে খড়ি দিচ্ছে, তাই না? বা মনে করো যে, বা তোমাকে
তুমি যখন ছোট, একটা সময় থেকে তোমাকে খাতা পেন্সিল কিনে দিছে বা সিলেট কিনে দিছে, সেইটাতে তুমি হলো গিয়ে লেখালেখি করতা, তারপরে তুমি বিদ্যালয়ে ভর্তি হয়েছো। তাহলে আগে সাক্ষরতা আসছে, স্বাভাবিক আমার তোমার মতো সাধারণ মানুষজনের আগে সাক্ষরতা আসছে, তারপরে কি বিদ্যালয়ে যাওয়া হয়েছে। তাহলে 6-এর উত্তর কি হবে? সাক্ষরতা। আচ্ছা, কোন শতকে উন্নয়নশীল বিশ্বে নিরক্ষরতা দূরীকরণ আন্দোলনের সূত্রপাত হয়? এটা হলো 1960-এর। এটা কত সালে? 1960-এ। এবং এটা ইউনেস্কো এবং এর মতো বেশ কিছু প্রতিষ্ঠান, যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এর মতো আরো কিছু প্রতিষ্ঠান যারা হলো শিক্ষা নিয়ে কাজ করে, তারা এই যে 1960-এর দশকে কি করে? উন্নয়নশীল বিশ্বে নিরক্ষরতা দূরীকরণের এক ধরনের আন্দোলনের সূত্রপাত করে। আচ্ছা, বাংলাদেশের জনসংখ্যা সমস্যার অন্যতম প্রধান কারণ হিসাবে কোনটিকে দায়ী করা হয়েছে? এবং আমরা অলরেডি জানি যে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বেশি। জনসংখ্যা সমস্যা বেশি কেন? কি তার কারণ হলো, একে তো আমাদের দেশের আয়তন কম, জনসংখ্যা বেড়ে গেছে, তাহলে মানুষজন যে মানে একটু কম করে বাচ্চা কাচ্চা নিবে সেগুলো কিন্তু করতেছে না। এবং সরকারও কিন্তু বিষয়টাকে প্রমোট করে যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, কিন্তু তারপরও দেখা যায় যে অনেকেরই 3টা 4টা 5টা করে হলো গিয়ে সন্তান। তার কারণ কি? তার কারণ হলো তাদের বেশিরভাগই, সবাই না, তাদের বেশিরভাগই আসলে এই কনসেপ্টটার সাথেই হলো পরিচিত না যে কেন কম বাচ্চা নিতে হবে। তারা মনে করে যে যত বেশি সন্তান তত বেশি হাত, তত বেশি উপার্জন। এই একটা কনসেপ্ট তাদের ভিতরে আছে। এবং তাদের মধ্যে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো যে মুখ দিয়েছেন যিনি আহাত দিবেন তিনি, তাই না? এরকম টাইপের কিছু কনসেপ্ট আছে। তারপরে হলো গিয়ে তোমরাও এরকম যখন ভার্সিটিতে উঠবা তখন তোমরা পরীক্ষার আগে বলবা যে চান্স পাইয়েছেন যিনি, পাশ করাবেন তিনি। এরকম ধরনের অনেক হলো গিয়ে কনসেপ্ট, যারা হলো গিয়ে কি অশিক্ষিত বা নিরক্ষর, তাদের ভিতরে এই ধরনের অনেক হলো গিয়ে মিসকনসেপ্ট আছে। এবং এই মিসকনসেপ্টের কারণেই অনেক সন্তানের জন্ম তারা দিয়ে থাকে, এবং এইটা পরবর্তীতে জনসংখ্যা সমস্যায় রূপান্তরিত হয়। তাহলে বাংলাদেশের জনসংখ্যা সমস্যার অন্যতম প্রধান কারণ হিসেবে কোনটিকে দায়ী করা হয়? নিরক্ষরতাকে দায়ী করা হয়। গ্রামীণ মেয়ে নওশন এনজিও থেকে ঋণ নিয়ে তার সমস্যাবহুল জীবনের অবসান ঘটানোর, মানে শেষ করার, মানে অবসান মানে এই সমস্যাগুলোকে সে সারা জীবনের জন্য ছুটি দিতে চায়, অবসান ঘটানোর চেষ্টা করছে। এটি প্রভাব ফেলছে কোন ক্ষেত্রে? নারী শিক্ষা সম্প্রসারণে, দেশের অর্থনীতিতে, বেকারত্ব দূরীকরণে। দেখো, সে এনজিও থেকে ঋণ নিয়ে তার সমস্যাবহুল জীবনে অবসান ঘটানোর চেষ্টা করছে। এটার সাথে কিন্তু নারী শিক্ষার সম্পর্ক নাই, তাই না? তার কারণ হলো বাংলাদেশে এনজিও থেকে ঋণ নিয়ে যে শিক্ষা দীক্ষা গ্রহণ করতেছে, এটা কিন্তু আসলে সেরকম কি দেখা যায় না। এটা সেরকম দেখা যায় না। ঋণ নিয়ে কি করে? ঋণ নিয়ে দেখা যায় যে একটা সেলাই মেশিন কিনতেছে, বা হলো গিয়ে ছাগল কিনতেছে, বা গরু কিনতেছে, এগুলা চাষাবাদ করতেছে, বা দেখা গেলো দোকান দিচ্ছে, বা কোনো হাতের কাজ করতেছে। তাহলে এর মাধ্যমে নারী শিক্ষা সম্প্রসারণ হচ্ছে না, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতেছে, বেকারত্ব দূরীকরণ হচ্ছে। তাহলে উত্তর কি হবে? 2 আর 3। উত্তর হবে 2 আর 3। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী শিক্ষার স্তর কয়টি? এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই ভিতরে কনফিউশন আছে। কনফিউশনের কিছু নাই, এটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একদম প্রথমে আসতেছে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, এটা একটা ধাপ। দ্বিতীয় ধাপ কোনটা? দ্বিতীয় ধাপ হলো গিয়ে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত, মানে এসএসসি এইচএসসি। তারপরে কি? উচ্চতর শিক্ষা। তারপরে কি? উচ্চতর শিক্ষা। এই উচ্চতর শিক্ষার ভিতরে তোমার অনার্স আছে, মাস্টার্স আছে, তারপরে মনে করো যে তোমার পিএইচডি আছে, পোস্ট ডক আছে, আরো হাবি জাবি যা যা আছে না কেন, সবই উচ্চতর শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত। ওকে। ঋতু পরিবর্তনের ফলে সৃষ্ট বেকারত্বকে কি বলে? এটাকে বলে হলো মৌসুমী বেকারত্ব। বাংলাদেশে এমন বেশ কিছু পেশা আছে যেগুলোর সাথে ঋতুর সম্পর্ক বা আমাদের এই যে ক্লাইমেটের সম্পর্ক, তাই না? যেরকম ধরো যে বাংলাদেশের একমাত্র সার্টিফাইড, মনে হয় একমাত্র সার্টিফাইড চুয়াডাঙ্গা, আমার নিজের জেলার হলো গিয়ে মদ উৎপাদন কোম্পানি কেরুয়াঙ্কো। তারা কিন্তু বছরে জাস্ট নির্দিষ্ট একটা সময় তাদের ফ্যাক্টরি অন থাকে, এবং সেই সময়ে বেশ কিছু লোকজন এবং অনেক লোকজন সেখানে চাকরি করে। তাহলে যখন তাদের হলো গিয়ে ফ্যাক্টরিটা বন্ধ থাকে,
তখন কিন্তু আর সেই সব লেবারদেরকে তারা বেতন দেয় না, বা সেই সব লেবাররা তখন আর ফ্যাক্টরিতে কাজ করে না। তাহলে তখন তারা কি করে, কিসের মধ্যে পড়ে, তখন তারা মৌসুমি বেকারত্ব শিকার হয়। তখন তারা দেখা যায় যে নিজ অঞ্চলে যে দেখা যায় যে কৃষি কাজ করতেছে, বা দেখা যাচ্ছে যে ভ্যান চালাচ্ছে বা রিক্সা চালাচ্ছে, বা হলো গিয়ে অন্যান্য কাজের সাথে সে নিয়োজিত হচ্ছে। এটা হলো মৌসুমি বেকারত্ব। বাংলাদেশের কাঙ্ক্ষিত কর্মসংস্থান গড়ে না ওঠার কারণ কি? বাংলাদেশের কাঙ্ক্ষিত কর্মসংস্থান গড়ে না ওঠার কারণ হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। দেখো, বাংলাদেশে কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা চলতেই আছে, তাই না? তাহলে 2024 সালের আগেও ধরো যে যেই সরকার ছিল, সেই সরকারের সময় এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল। তারপরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় এক ধরনের অস্থিতিশীলতা ছিল। ইন্টারিম গভর্নমেন্টের সময় এক ধরনের অস্থিতিশীলতা ছিল। এবং এখনো নতুন সরকার আসার পরেও কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে। এবং এই ধরনের অস্থিতিশীলতার সময় নতুন কর্মসংস্থান বা কর্মসংস্থানে কিন্তু বেশ বেগ পেতে হয়। আচ্ছা, মাদক দ্রব্যর প্রতি আসক্তি কোন পর্যায়ের একটি আদিম প্রবণতা, তাই না? এই প্রশ্নটা বা অপশনগুলো একটু কনফিউজিং। তোমার মনে হতে পারে যে দরিদ্রদের একটা প্রবণতা আছে, তার কারণ হলো গিয়ে তারা হলো গিয়ে এরকম ভালো আপব্রিঙ্গিং পায় না, তাদের এরকম ভালো শিক্ষা নাই, তারা বুঝে না যে কোনটা ঠিক কোনটা ভুল। আবার অনেকেই হলো গিয়ে ধরেন মাদক দ্রব্য গ্রহণ করে এই কারণে যেন তাদের ক্ষুধাটা নিবারণ হয়। তার কারণ হলো মাদক দ্রব্য খেলে ক্ষুধা কম লাগে, তাই না? এজন্য অনেকেরই হলো গিয়ে দারিদ্র মনে হয়। তারপরে অনেকে হলো গিয়ে কিশোর মনে করে। তার কারণ হলো কিশোররা কি, যেহেতু কম বয়স, তারা নবীন, তারা হলো গিয়ে নতুন এক্সপিরিয়েন্স গুলা নিতে চায়। এর জন্য তারা এই ধরনের হলো গিয়ে তোমার মাদক দ্রব্যের সাথে হলো গিয়ে জড়িয়ে পড়ে, এটা অনেকে মনে করে। আবার অনেকে মনে করে যে মাদক দ্রব্যের দাম তো বেশি, এই দামে এই মাদক দ্রব্য কেনার জন্য ধনী হওয়া লাগবে, তাহলে ধনী হইতে পারে, তাই না? কিন্তু দেখো, প্রশ্নে ক্লু দেওয়া আছে। প্রশ্নে বলছে আদিম প্রবণতা, মানে যেটা চলেই আসতেছে। আদিম প্রবণতার কথা যখন বলবে তখন কিন্তু তোমার উত্তর হবে যুব। উত্তর হবে যুব। বাংলাদেশে মাদক দ্রব্যের সহজলভ্যতার জন্য দায়ী কোনটি? বাংলাদেশে মাদক দ্রব্য তো মানে খুবই সহজ। এই যে আমরা এখন যেখানে ক্লাস নিচ্ছি, এখান থেকে তুমি বিশ্বাস করবা না, আমি যদি 7 মিনিট হাঁটি, তাহলে লোকজন আমার কাছে এসে বলবে যে ভাই লাগবে নাকি কিছু, তাই না? তাইলে এমন একটা অবস্থানে কিন্তু আমরা বসবাস করতেছি। তাইলে মাদকদ্রব্য খুবই সহজলভ্য, এবং এটার অন্যতম কারণ হলো ভৌগোলিক অবস্থান। আচ্ছা, কেন? তার কারণ হলো আমরা জানি বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থানে আছে, এখানে কি আছে? এইখানে গোল্ডেন ভিলেজ আছে। এখানে গোল্ডেন ভিলেজ আছে বাংলাদেশে, যেখানে হলো গিয়ে তোমার গাঁজা চাষ হয়, কুষ্টিয়াতে গোল্ডেন ভিলেজ। তারপরে কি আছে? তারপর আছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ট্রায়াঙ্গেল। আবার আছে কি? আবার আছে গোল্ডেন ওয়েজ। তার পাশাপাশি আছে গোল্ডেন ক্রিসেন্ট। আবার এই সাইডে তোমার ইন্ডিয়া মায়ানমার তো আছেই। ইন্ডিয়া আর মায়ানমার তো আছেই। এই সব জায়গা থেকে বাংলাদেশ কি বিপুল পরিমাণে মাদকদ্রব্য পেয়ে থাকে, এবং এই কারণে, এই ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে মাদকদ্রব্য খুবই কি সহজলভ্য, খুবই সহজলভ্য। ওকে, নিচের কোনটি ইফটিজিং? পুরুষের তুলনায় নারীকে মজুরি কম দেওয়া। এটা ইফটিজিং না, এটা নারীর প্রতি বৈষম্য। আচ্ছা, যৌতুকের দাবিতে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করা, এটাও নারীর প্রতি শারীরিক এবং মানসিক অত্যাচার, তবে ইফটিজিং না। অষ্টম শ্রেণীর মেয়েকে বিয়ে করা, এটা কি বাল্য বিবাহ? কিন্তু এটা ইফটিজিং না। ইফটিজিং কোনটা? ইভ মানে মেয়ে বা নারীদেরকে বোঝায়, এবং টিজ মানে উত্তক্ত করা, মানে এখানে হলো গিয়ে তাকে জ্বালাতন করা বা ডিস্টার্ব করা। এটা ইফটিজিংটাকে হলো গিয়ে একটু ছোট লেভেলে বা মাইনিউট লেভেলে দেখা হয়, এবং এইটা পরবর্তীতে যে আরো বড় ধরনের অপরাধে রূপ নেয়। বিশেষ করে এটা সাধারণত ধরা হয় যে ফাইনালি এই ইফটিজিং থেকে রেপ পর্যন্ত চলে যেতে পারে। তাহলে কোনো পুরুষ কর্তৃক অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে কোনো নারীকে উত্তপ্ত করা। যেরকম ধর একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি হলো গিয়ে একটু সাইড টক করলা, একটু শীষ বাজাইলা, বা একটু ভিন্নভাবে তাকে দেখলা,
এটাও কিন্তু ইফটিজিং এর মধ্যে পড়ে। এর জন্য এই ধরনের কাজগুলা কিন্তু আমরা করব না কখনোই। ওকে, পানি দূষণের ক্ষেত্রে আতঙ্কের নাম কি? দেখো, পানি দূষণের সাথে মৃত প্রাণীরও সম্পর্ক, এটাও এক ধরনের আতঙ্ক। কীটনাশক আতঙ্ক, পয়ঃবর্জ্য আতঙ্ক, আর্সেনিকও আতঙ্ক। কিন্তু আর্সেনিককে কিন্তু একটা টার্মই দেওয়া হয়েছে, বা আর্সেনিককে দেখাই হয় এক ধরনের আতঙ্ক হিসাবে বা থ্রেট হিসাবে, তাই না? এটাকে কিন্তু থ্রেট হিসাবে দেখা হয়। বর্তমান সময়ে বাংলাদেশে আর্সেনিক যুক্ত পানি খুবই কম আছে, আমি যতটুকু জানি আর্সেনিক যুক্ত পানি খুবই কম আছে। কিন্তু এমন একটা সময় ছিল যেখানে আর্সেনিক মুক্ত পানি অনেক ছিল, এবং তখন হলো গিয়ে কল টেস্ট করা হতো, চাপ কল ছিল, চাপ কলগুলো টেস্ট করা হতো, এবং যেই চাপ কলে আর্সেনিক যুক্ত পানি থাকতো সেই কলগুলাকে কি কোন রঙে মার্ক করা হতো? লাল রঙে মার্ক করা হতো। মানে কি লাল মানে কি? ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? ডেঞ্জার মানে হলো গিয়ে থ্রেট। আর থ্রেট মানে কি? থ্রেট মানে আতঙ্ক। থ্রেট মানে আতঙ্ক। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে আর্সেনিক। উত্তর কি হবে? উত্তর হবে আর্সেনিক। ওকে, জেন্ডার শব্দটি উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? আমরা জানি, আগের ক্লাসে দেখছি যে তোমার জেন্ডার হলো কি? জেন্ডারের সাথে সম্পর্ক সমাজবিজ্ঞানের মতে, আমার মতে না, সম্পর্ক হলো কি সোসাইটির এবং কালচারের বা সোসাইটির দৃষ্টিভঙ্গি থেকে পুরুষ নারীর যে বিভাজন, সেটা হলো জেন্ডার। আর সেক্স কি? সেক্স হলো লিঙ্গ বা ফিজিক্যাল শেপের ভিত্তিতে বা ফিজিক্যাল কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে, জেনিটেলিয়ার ভিত্তিতে বা এক্স এক্স ক্রোমোজোম এক্স ওয়াই ক্রোমোজোমের ভিত্তিতে যে ভাগটা করা হয় সেটা হলো গিয়ে সেক্স। তাহলে সেক্স কি? এটা হলো গিয়ে ফিজিক্যাল। এবং জেন্ডার কি? জেন্ডার হলো সোশ্যাল অ্যান্ড কালচারাল। আর এটা কোন জেন্ডার কোন শব্দ থেকে আসছে? জেন্ডার আসছে হলো গিয়ে জেনাস শব্দ থেকে, যেটা মূলত ল্যাটিন ভাষার শব্দ। আমি কিন্তু আগেই বলছি যে এই ধরনের শব্দগুলো যেমন অর্থ জানা লাগবে, তেমন জানা লাগবে এই ধরনের শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে, এবং উৎপত্তি যেই ভাষা থেকে হয়েছে ওই ভাষায় এই শব্দর নামটা কি ছিল। যেরকম জেন্ডার ছিল ল্যাটিন ভাষায় জেনাস। আচ্ছা, এবং জেন্ডারের অর্থ কি সেটা তো আমরা অলরেডি দেখছি। আচ্ছা, যৌতুক নিরোধ আইন 1980 ছাড়াও কোন আইনে যৌতুক নিষিদ্ধ করার কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে? এটা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। এটা অনেক সময় বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে কিন্তু এসে থাকে, সেটা অ্যাডমিশন হোক কিংবা তোমাদের সমাজ বিজ্ঞান হোক, বা তোমাদের যাদের হলো সমাজকর্ম আছে, মানে সমাজ বিজ্ঞান সমাজকর্ম একসাথে নেওয়া যায় না, তারপরেও এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ আইন। দেখো, উদ্দীপক নির্ভর আমরা একটু দুইটা এমসিকিউ দেখি। বিপ্লবের বাড়ির পাশে একটি নদী রয়েছে, নদীর চারপাশে টেক্সটাইল মিল, কাগজের কারখানা, ট্যানারি গড়ে উঠেছে। ট্যানারি মানে কি জানো? যেখানে চামড়া দিয়ে বিভিন্ন জিনিসপত্র যে ইন্ডাস্ট্রিতে বানানো হয় সেটাকে বলে ট্যানারি ইন্ডাস্ট্রি। যে চামড়ার ব্যাগ, চামড়ার জুতা, চামড়ার হলো গিয়ে মানি ব্যাগ, বিভিন্ন যেসব জিনিসগুলো বানায় সেগুলো হলো গিয়ে ট্যানারি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। এসব শিল্পের অশোধিত বর্জ্য, মানে যেই বর্জ্যগুলা আসলে পিউরিফাই করা হয় না, বা যেই বর্জ্যগুলার যেই থ্রেট লেভেলটা কমানো হয় না, সেটা নদীতে গিয়ে মিশেছে। অনুচ্ছেদের পানি দূষণের রূপ কাদের উপর প্রভাব ফেলবে? প্রাণীর উপর প্রভাব ফেলবে অবভিয়াসলি, প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব ফেলবে অবভিয়াসলি, জলজ প্রাণীর উপর প্রভাব ফেলবে অবভিয়াসলি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সবগুলো, উপরের সবগুলো। উক্ত প্রভাবের ফলে কি দেখা দিবে? আর্থিক ক্ষতি অবভিয়াসলি দেখা দিবে। সামাজিক অগ্রগতি না, সামাজিক অগ্রগতি কিন্তু আসলে দেখা দেয় না। রাজনৈতিক উন্নতি ওইভাবে আসলে দেখা দেয় না। কিন্তু যেটা অবশ্যই ঘটবে সেটা হবে হলো পরিবেশের ক্ষতি। পরিবেশের ক্ষতি। আচ্ছা, তাইলে আমরা 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখলাম, এবং এই ধরনের এমসিকিউ কিন্তু বিগত বছরে এসেছে বিভিন্ন পরীক্ষায়, সেটা তোমাদের বোর্ড পরীক্ষা হোক বা বিভিন্ন কলেজের পরীক্ষা হোক, এবং এগুলো কিন্তু বা এই ধাঁচের প্রশ্ন কিন্তু তোমাদের
মেইন এইচএসসি পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো চলো এমসিকিউ দেখার পাশাপাশি এমসিকিউ দেখার পরে আমরা সৃজনশীল প্রশ্নগুলো একটু দেখে আসি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র তন্ময়ের আচরণ অনেকটাই অস্বাভাবিক। লেখাপড়ায় মন নেই, সারাক্ষণ এলাকার বখাটে ছেলেদের সাথে মেলামেশা করে, নিয়ম করে বাসায় ফেরে না, খাওয়া দাওয়া করে না, পরিবারের সদস্যদের সাথে রাগারাগি করে, টাকা পয়সার জন্য মা বাবাকে চাপ দেয়। তাহলে বিভিন্ন সমস্যা কিন্তু তন্ময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জঙ্গিবাদ কি? জঙ্গিবাদ কি? জঙ্গিবাদ হলো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অবলম্বনকৃত এমন এক নেতিবাচক আদর্শ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড যা রাষ্ট্রের আর্থ সামাজিক রাজনৈতিক ক্ষেত্রের জন্য হুমকি স্বরূপ। বুঝলাম আমরা। তাহলে এই দেখো, এই যে সুন্দর একটা তোমার সংজ্ঞা দিছে, এই সংজ্ঞার ভিতরেও কিন্তু আমরা জঙ্গিবাদের বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাই। যেরকম কি, জঙ্গিবাদ হলো রাজনৈতিক উদ্দেশ্য থাকে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করা হয় অবলম্বনকৃত এমন এক নেতিবাচক আদর্শ। তাহলে জঙ্গিবাদ কি? নেতিবাচক আদর্শ। জঙ্গিবাদ কি? ধ্বংসাত্মক কর্মকাণ্ড যা রাষ্ট্রের আর্থ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রের জন্য হুমকি স্বরূপ, তাই না? তাহলে দেখো, এর মাধ্যমে কিন্তু আমরা 1 2 3 4 চারটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম জঙ্গিবাদের। এবং জঙ্গিবাদের ইংরেজি কি? জঙ্গিবাদের ইংরেজি হবে টেরোরিজম। টেরোরিজম। এবং এর পাশাপাশি এইখানে একটা উদাহরণ দিতে পারো। এটার উদাহরণ হইতে পারে যে 9/11-এর যে হামলা ইউএসএ তে হয়েছিল, সেটাও হইতে পারে টুইন টাওয়ারে, কিংবা এটা বাংলাদেশের যে হলি আর্টিজানে হামলা হলো, সেটাও কিন্তু টেরোরিজমের একটা উদাহরণ হতে পারে। সংখ্যার সাথে উদাহরণ দেওয়ার সবসময় ট্রাই করবা। জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো। জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশের বিদ্যমান জীববৈচিত্র্য ধ্বংস হয়। তাহলে এই যে জলবায়ু পরিবর্তনের ইংরেজিটা যদি আমরা একটু দেখি, জলবায়ুর ইংরেজি কি? জলবায়ুর ইংরেজি হলো গিয়ে ক্লাইমেট, এবং পরিবর্তনের ইংরেজি কি? চেঞ্জ। পরিবর্তনের ইংরেজি কি? চেঞ্জ। তাহলে জলবায়ু পরিবর্তনের ইংরেজি ক্লাইমেট চেঞ্জ। প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশে বিদ্যমান জীববৈচিত্র্য ধ্বংস হয়। তাহলে কি ধ্বংস হয়? জীববৈচিত্র্য ধ্বংস হয়, যার ভিতরে আমি, তুমি, তোমার বাসার গাছপালা, তোমার বাসার পাশে যে বিড়াল, তারাও কিন্তু ইনক্লুডেড। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেরকম কি ঝড়, টর্নেডো, খরা, এই সবগুলাই কি হলো জলবায়ু পরিবর্তনের জন্য দেখা দিচ্ছে। এটা প্রাকৃতিকভাবে আসলেও এগুলোর জন্য কারা দায়ী? এই আমরাই কিন্তু দায়ী। অনেকগুলো বৃদ্ধি পেয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগ সরাসরি জীববৈচিত্র্যের উপরে আঘাত হানে অবভিয়াসলি। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে তীব্র খরা সৃষ্টি হয়েছে। খরা মানে কি? যেইখানে বা যেই জায়গায়, যেই অঞ্চলে অনেক সময় ধরে বৃষ্টি পড়ে না, সেই এলাকাটা হয়ে গেছে কি? শুষ্ক হয়ে গেছে, মাটির নিচে পানি নাই, ফসল টসল হচ্ছে না, সেই জায়গাটাকে বলা হয়, বা সেই অবস্থাটাকে বলা হয় খরা। এর প্রভাবে অসংখ্য বন্যপ্রাণী সহ প্রজাতির বৃক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রায় সময় দেখা যায় যে জুওলজিস্ট বা হলো গিয়ে যারা হলো গিয়ে বোটানিস্ট, তারা বলে যে এই ধরনের হলো গিয়ে গাছ বা এই ধরনের উদ্ভিদ বা এই ধরনের প্রাণী খুবই রেয়ার, এখন দেখাই যাচ্ছে না। যেরকম দেখলাম যে কালকে না 2-3 দিন আগে, যে আফ্রিকার মনে হয় যে হোয়াইট রাইনো বা লং হর্ন হোয়াইট রাইনো, এরকম সামথিং কিছু একটা, মাত্র 2 পিস আছে এই দুনিয়াতে, মাত্র 2 পিস আছে। তাইলে দেখো অবস্থা। আচ্ছা, সুতরাং এটা স্পষ্ট যে জলবায়ুর পরিবর্তনের ফলে প্রকৃতিতে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়ে জীববৈচিত্র্য ধ্বংস হয়। আচ্ছা, উদ্দীপকে বিবর্তিত সামাজিক সমস্যাটি ব্যাখ্যা করো। সেটা হলো মাদকাসক্তি। তাইলে সমস্যাটা কি? মাদকাসক্তি। কিভাবে বুঝবো? তাইলে দেখো, তার আচরণ অনেকটা অস্বাভাবিক, পড়াশোনায় মনোযোগ নাই, বখাটে ছেলেপেলেদের সাথে সে হলো গিয়ে মেলামেশা করে, সে নিয়ম করে বাসায় ফেরে না, খাওয়া দাওয়া করে না, এবং রাগারাগি করে, টাকা পয়সার জন্য বাবা মাকে চাপ দেয়। দেখো, এই সবগুলা দেখে কিন্তু বোঝা যায় যে আসলে তার জন্য কি সমস্যা হচ্ছে। কিন্তু যখন এই জায়গায় বলতেছে যে টাকা পয়সার জন্য মা বাবাকে চাপ দেয়, তখন আরো ক্লিয়ারলি বোঝা যায় যে সে আইদার কি জুয়া খেলতেছে, বা সে হলো কি করতেছে, হলো মাদক দ্রব্য গ্রহণ করতেছে। যেহেতু তোমাদের বই জুয়া খেলার কথা এইভাবে বলা নেই, উত্তর কি হবে? মাদকাসক্ত। এবং মাদকাসক্ত হইলে ঠিক মতো চিন্তা ভাবনা করতে পারে না, অস্বাভাবিক ব্যবহার করে। তাহলে এই ওয়ার্ডগুলা দেখে, এই কিওয়ার্ডগুলো দেখে কিন্তু আমরা হিন্ট পেয়ে যাই যে আসলে কিসের কথা বলতেছে।
আচ্ছা, মাদকাসক্তি বলতে এমন ক্ষতিকারক দ্রব্য সামগ্রীকে ব্যবহারকে বোঝায় যে ব্যক্তির মানসিক ও ব্যবহারিক আচরণকে প্রভাবিত করে। তাহলে দেখো, মাদকাসক্ত ব্যক্তির মাদক কিন্তু সেই ব্যক্তির মানসিক এবং শারীরিক দুই ধরনের বা আচরণকে প্রভাবিত করে এবং এসব দ্রব্য সামগ্রীর উপরে ব্যক্তি আসক্ত হয়ে পড়ে। মাদকাসক্তি ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরে কেমন প্রভাব ফেলে? বিরূপ প্রভাব ফেলে। ক্ষুধা মন্দা, মানে তার খাইতে ইচ্ছা করে না, দিন দিন শুকিয়ে যাওয়া, অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত আচরণ করা, ক্রমশ কর্মক্ষমতা হারিয়ে ফেলা প্রভৃতি মাদকাসক্তির উল্লেখযোগ্য প্রভাব। এছাড়া মাদকাসক্ত ব্যক্তি মাদক কেনার টাকা জোগাড় করতে ব্যর্থ হলে কি করে? সে চুরি করে, ছিনতাই করে, সম্পত্তি বিক্রি করে, পরিবারকে টাকার জন্য চাপ দেওয়া হয় এবং ইত্যাদি বিচ্যুত ও অপরাধমূলক অবলম্বন করতে পারে, তাই না? যেটা আমরা উদ্দীপকেই দেখছি, যে উদ্দীপকে হলো গিয়ে রাগারাগি করে, বাবা মাকে জোর করে টাকা পয়সার জন্য, ঠিকমতো আচার আচরণ করে না, খাওয়া দাওয়া করে না, বাসায় ঠিকমতো আসে না, তাই না? আচ্ছা, এবং এখানে দেখো দুইটা টার্মের কথা কিন্তু বলা আছে, একটা হলো বিচ্যুতি এবং আরেকটা হলো গিয়ে অপরাধমূলক বা অপরাধ। দুইটা কি আমরা কিন্তু আগের ক্লাসে দেখছি। তারপর যদি বলি, বিচ্যুত হলো গিয়ে এমন আচরণ যেটা আসলে সমাজ দ্বারা স্বীকৃত না, বা এই ধরনের আচরণ হলো গিয়ে কেউ যদি করে তাহলে সমাজের লোকজন তাকে নিন্দা করে। আর অপরাধ কি? অপরাধ হলো যে দেশের আইন এবং সংবিধান দ্বারা নিষিদ্ধ এমন আচরণ, যেই আচরণটা যখন কেউ করবে তখন তাকে কি আইনত দণ্ড দেওয়া হবে, হয় তাকে হলো গিয়ে জেলখানায় ভরে রাখবে বা হাজতে নিয়ে যাবে, পুলিশ স্টেশনে নিয়ে যাবে, বা তাকে হলো গিয়ে ফাইন দিবে, তাই না? তাহলে দুইটা কিন্তু দুই ক্যাটাগরির জিনিস। আবার বিচ্যুতি যেটা জিনিস, সেটা হলো যে কান্ট্রি টু কান্ট্রি, এরিয়া টু এরিয়া, টাইম টু টাইম ভ্যারি করে। যেরকম বাংলাদেশে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করে রাস্তায়, তাহলে লোকজন কি আর চোখে তাকাবে, তাই না? কিন্তু এই ছেলেমেয়েরাই বা এই বয়সের ছেলেমেয়েরাই যদি ইউরোপ আমেরিকার কোনো দেশে এরকম হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করে, তাদের কাছে বিষয়টা কিন্তু খুবই নর্মাল, তাই না? আবার মনে করো যে বাংলাদেশের গুরুজনদের সামনে পায়ের উপর পা তুলে বসা, এটা কিন্তু নেগলেক্ট করা, মানে একটু খারাপ চোখে দেখা হয়। কিন্তু ইউএসএ তে দেখবা যে মনে করো যে প্রেসিডেন্টকে সে ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু প্রেসিডেন্টের সামনে সে পুরুষ বা সেই নারীটা পায়ের উপর পা তুলে বসে রয়েছে, সেটা তাদের কাছে নর্মাল। এবং আবার হলো বাংলাদেশের ব্যাপারটা কি, যে শিক্ষক ক্লাসে ঢুকতেছে, সেটা স্কুলের শিক্ষক হোক, কলেজের শিক্ষক হোক, কিংবা হলো তোমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, শিক্ষক ঢুকলে স্টুডেন্টরা দাঁড়ায় যায়। আমাদের অনেক শিক্ষক যারা হলো গিয়ে ইউনিভার্সিটির অনেক শিক্ষক যারা বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসছে, তারা কিন্তু অনেকেই বিষয়টাকে বলে যে দরকার নেই, আমি আসছি, দাঁড়ানোর দরকার নেই, আমাকে আলাদা করে সালাম দেওয়ার বা গুড মর্নিং দেওয়ার দরকার নেই, আমি আসছি, তোমরা আমার নোটিস করে একটু শান্ত হয়ে বসলেই হবে। তাহলে দেখো, বিচ্যুতির যে বিষয়টা, এটা দেশ টু দেশ ভ্যারি করে। কিন্তু কাউকে যে খুন করা, কাউকে যে মারা, কাউকে যে প্রহার করা, তারপর হলো গিয়ে যে ঘুষ নেওয়া, তাই না, এইগুলা কিন্তু সব দেশেই, সব সময়েই, সব টাইমেই অপরাধ বা একটা খারাপ কাজ হিসাবে বিবেচিত হয়। উদ্দীপকের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র তন্ময়ের আচরণ অনেকটাই অস্বাভাবিক, মানে উদ্দীপকে যেটা আছে সেটা বলে দিছে, এবং এইটা কেন হলো গিয়ে মাদকাসক্তি, সেইটা সে যুক্তি সহকারে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, ঘ নাম্বারে দেখি, উদ্দীপকে বর্ণিত তন্ময়ের আচরণ সংশোধনের জন্য তুমি কি সুপারিশ করবে? তাহলে আমরা কি সুপারিশ করতে পারি? তাহলে দেখি কি কি সুপারিশ করা যায় তন্ময়ের জন্য। আচ্ছা, তার মাদকাসক্তি দূর করা প্রয়োজন, তাহলে এটাই তার কিন্তু মূল সমস্যা, মাদকাসক্তি। তা আর এজন্য আমি নিম্নোক্ত মানে নিম্নে বলা প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের সুপারিশ করব। মাদকাসক্তির প্রভাবে তন্ময়ের স্বাভাবিক আচরণ বিভিন্ন পরিবর্তন এসেছে। এই আচরণ সংশোধনের জন্য তথা মাদকাসক্তি দূর করতে পরিবার প্রাথমিক ও মুখ্য ভূমিকা পালন করতে পারবে। তাহলে প্রধান ভূমিকা কার? পরিবারের। তাকে টাইম দিতে হবে, তাকে বুঝাইতে হবে, তাকে কেয়ার করতে হবে, তাকে একটু শাসনের মধ্যে রাখতে হবে, তাই না? এবার বেশিও করা যাবে না, তার কারণে এমনি তোমাকে পছন্দ করতেছে না, এমনি বাবা মাকে পছন্দ করতেছে না, এরকম ভাবে একটু তাকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। পরিবারের সদস্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলে সে এলাকার বখাটে বন্ধু বান্ধবের থেকে দূরে থাকতে পারবে। যদি সে দেখে যে আমি যেসব এলাকার ছেলেপেলেদের সাথে ঘুরতেছি, তার থেকে আমি বাসায় থেকে আরো বেটার কোম্পানি পাচ্ছি বা বেটার টাইম স্পেন্ড করতে পারতেছি, তাহলে আমি কেন এই ধরনের ছেলেপেলেদের সাথে আমি ঘুরবো, এই রিয়েলাইজেশনটা তার ভিতরে দিতে হবে। আচ্ছা, এতে বন্ধুদের প্ররোচনায়
পড়ে মাদক গ্রহণের সম্ভাবনাও কমে আসবে। আর মাদক গ্রহণ ত্যাগ করলে ধীরে ধীরে তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর থেকে মাদকের প্রভাব কমে গিয়ে আচরণে ইতিবাচক প্রভাব ফেলবে। তার কারণ হলো যারা রেগুলার ড্রাগ নেয়, যারা রেগুলার ড্রাগস নেয়, তাদের কি হয়, তাদের শারীরিক দেখবা যে একটু চিকন চাকন হয়ে যায়, মনে হয় যে শরীরে বা গায়ে কোনো জোর নাই, তাদের চিন্তা ভাবনা হলো যে নর্মাল মানুষের মতো থাকে না। এক দেখা যায় যে কোনোদিন ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, কোনোদিন হলো আবার হলো গিয়ে জেগে আছে তো জেগে আছে। এর জন্য বলে না যে যখন দেখে যে মা বাবা দেখে যে ঘুমাচ্ছ, সকাল 10টা 11টা হয়ে গেছে তাও উঠতেছো না, তখন কি বলে যে কিরে নেশা টেশা করছিস নাকি, তাই না? এই ধরনের বিষয়গুলো কিন্তু মজা করে বলে। তাহলে সে যদি এই ধরনের বন্ধুদের সাথে না মেশে, তাহলে সে ধীরে ধীরে মাদক গ্রহণ করা কমায় দিবে বা একদম শেষ করে ফেলবে মাদক দ্রব্য গ্রহণ করা। এতে তার শারীরিক পরিবর্তন ঘটবে, একই সাথে মনস্তাত্ত্বিক পরিবর্তনও কিন্তু ঘটবে। আচ্ছা, কমে গিয়ে তার আচরণও ইতিবাচক বা পজিটিভ এক ধরনের চেঞ্জ আমরা দেখতে পারবো। মাদকাসক্তি থেকে উত্তরণ ও এর প্রভাব থেকে মুক্তির অন্যতম মাধ্যম হলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। মানে যারা হলো মাদকাসক্ত তাদেরকে এইসব কেন্দ্রে পাঠানো হয় যেন তারা এই ধরনের মাদক আর পরবর্তীতে গ্রহণ না করে এখানে তাদের প্রতি ট্রিটমেন্ট চলে। তন্ময়ের পরিবার তার আচরণ সংশোধনের জন্য তাকে নিকটস্থ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করতে পারে। এখানকার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা তার মাদকাসক্তি নিরাময়ের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এটি তার আচরণ সংশোধনে কার্যকরী ভূমিকা পালন করবে। এগুলোর পাশাপাশি তন্ময়কে কি করা যেতে পারে, মাদক সম্পর্কে ধর্মীয় বিধিনিষেধ অবহিত করতে পারে। যেহেতু তন্ময় নাম শুনে বোঝা যাচ্ছে যে মুসলমানই মনে হয় হবে, তাই না? তাহলে তন্ময়কে বলতে পারি যে আমাদের ধর্মে বলা আছে যে কেউ মাদক দ্রব্য গ্রহণ করলে 40 দিন তার ইবাদত কবুল হবে না। তুই কি চাস তো 40 দিন ইবাদত কবুল না হোক? বা হলোকে মাদক দ্রব্য গ্রহণ করলে এই ধরনের শাস্তির কথা বলা আছে, তুই তো আল্লাহ খোদাকে বিশ্বাস করিস, তো তো কিয়ামত পরকালকে বিশ্বাস করিস, তো এই জিনিসগুলা করিস না। এইভাবে তাকে কি আমরা একটা বুঝ দিতে পারি। পরিশেষে বলা যায় মাদকাসক্তির মতো জটিল সমস্যার নিরাময় এবং তন্ময়ের ন্যায় মাদকাসক্তির আচরণ সংশোধনে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। পরে সৃজনশীল আমরা দেখি, রিমা 8ম শ্রেণীতে পড়ে। স্কুলে আসা যাওয়ার পথে এলাকার কিছু বখাটে তরুণ তার প্রতি অশোভন আচরণ করে। তাহলে আমরা বুঝতেছি এটা কি ইফটিজিং রিলেটেড একটা কোনো বিষয় হবে। এ ধরনের পরিস্থিতিতে সে লেখাপড়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার বান্ধবী ও সহপাঠীরা এলাকার মুরব্বীদের সাথে যোগাযোগ করে এবং বখাটেদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে। বখাটেরা বাধ্য হয়ে এলাকা ছেড়ে পালাতে। বার্ধক্য সমস্যা কি? বয়স্করা যে বৃদ্ধ হয়ে গেছে, তারা ঠিকমতো কাজ করতেছেন এবং তাদের কথা বা অপিনিয়ন যে আমরা নিচ্ছি, এটা বার্ধক্য সমস্যা। বার্ধক্য জীবনে প্রবীণ ব্যক্তি কি বিভিন্ন পারিবারিক সমস্যা ফেস করে, যে পরিবারের লোকজন তাকে দাম দেয় না, তার কথা শুনে না, সমাজের লোকজন তাকে দাম দেয় না, কথা শুনে না, সে অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউট করতে পারতেছে না বলে তাকে কেউ হলো গোনায় ধরে না। আগে সে যখন ইনকাম করতো সে ছিল ফ্যামিলির বস, সে ফ্যামিলির হর্তাকর্তা। এখন সে হলো ফ্যামিলির আরেকজন পার্সন, যাকে ওল্ড এজ হোমে পাঠাইলেই মনে হয় মানুষ, মানে পরিবারের মানুষজন আরো স্বস্তি বা এরকম। তারপরে হলো এতে কি হয়ে যায়, তার মনস্তাত্ত্বিক বিভিন্ন সমস্যা ফেস করে এবং এই সমস্যাগুলোই বার্ধক্য সমস্যা। এই সমস্যাগুলোই বার্ধক্য সমস্যা। আচ্ছা, নিরক্ষরতার সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক ব্যাখ্যা করো। দেখো, এই বিষয়ে কিন্তু অলরেডি বলছি, এই বিষয়ে কিন্তু অলরেডি একটা এমসিকিউ ছিল আমাদের, যে জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটা দায়ী, সেটা হলো নিরক্ষরতা দায়ী। তার কারণ হলো যারা হলো নিরক্ষর তারা তো আসলে জানেই না যে কোন কারণে আমাদের আরো সন্তান নেওয়া মানে কমানো দরকার। তাহলে তারা যদি শিক্ষিত হয়, তাদেরকে আমরা যদি বুঝায় বলি, তাহলে স্বাভাবিকভাবে দেখা যাবে যে তারা হয়তো সন্তান পরবর্তীতে কম নিবে। এই বিষয়টাই এইখানে বলা আছে। তাহলে মূলত কোন বিষয়টাকে এটার সাথে আরো দায়ী করছে, সেটা হলো বাল্য বিবাহকে দায়ী করছে। একই সাথে বহু বিবাহ, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, এগুলো কিন্তু অনিয়ন্ত্রিত হারে যে শিশু জন্ম হচ্ছে সেটার জন্য দায়ী। আচ্ছা, তাহলে উদ্দীপকে বর্ণিত সমস্যাটি ব্যাখ্যা করো। উদ্দীপকে যেটা করছে সেটা হলো যৌন নিপীড়ন। যৌন নিপীড়ন, যেটাকে ইংরেজিতে আমরা বলি সেক্সুয়াল ভায়োলেন্স। যত এই ধরনের বাংলা টার্ম আছে এগুলোর ইংরেজি জেনে রাখা কিন্তু খুবই জরুরি। তোমার পরীক্ষার খাতায় কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে
এই ধরনের ইংরেজি প্রতিশব্দ যখন তুমি ব্যবহার করবা। বর্তমান সময়ের আলোচিত একটি সমস্যা হলো যৌন নিপীড়ন সমস্যা, যেটা ধরা যায় যে প্রায় 85% বা তারও উপরের মেয়েরা প্রতিনিয়ত না, জীবনে একবার না একবার ফেস করছে। আচ্ছা, এবং অনেকে আছে প্রতিনিয়ত ফেস করে। সাধারণত কোনো পুরুষের আচার আচরণ যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয়, কেমন ধরনের সমস্যা বা যন্ত্রণা, শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয়, তখন তাকে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অশ্লীল গান বাজানো বা গাওয়া, মানে মনে করো যে এই গানগুলাকে নারীদেরকে নিয়ে খারাপ কথা বলা হচ্ছে, তাই না? বিশেষ করে যে বিভিন্ন বলিউডের আইটেম সং দেখবে বেশিরভাগগুলাতেই সেই নারীকে খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে, আর সেই নারী হলো গিয়ে ছোট জামা কাপড় পরে হেসে খেলে নাচা গানা করতেছে, তাই না? গান বাজানো বা অশ্লীল বা উদ্দেশ্যমূলক কথাবার্তা বলা। একজন মেয়ে হেঁটে যাচ্ছে, তুমি দেখো তাকে কোনোভাবে তার বডি নিয়ে বা তাকে নিয়ে কোনো খারাপ কথা বললা, তাই না? আচ্ছা, তাহলে এরকম অশ্লীল গান বাজানো, অশ্লীল বা উদ্দেশ্যমূলক কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, পিছু নেওয়া, এটা কিন্তু খুবই ভয়ের বিষয়। যে দেখা গেলো যে রাত্রেবেলা রাত হয়ে গেছে, একটা মেয়ে রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে, তাকে কোনো ছেলে এরকম ফলো করতেছে, পথ রোধ করে দাঁড়ানো। অনেক সময় হলো গিয়ে বলে যে আমার সাথে প্রেম না করলে যাইতে দিব না, আমার সাথে সম্পর্ক করতে হবে, এরকম বিভিন্ন বিষয় হয়। তারপর হলো গিয়ে শীষ দেওয়া, এমনকি শীষ দেওয়ার মতো বিষয়ও কিন্তু ইফটিজিং এর অন্তর্ভুক্ত। প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেওয়া, এটা কিন্তু নর্মালি এরকম না যে তুই কি আমার সাথে প্রেম করবি, না করবো না, আচ্ছা ঠিক আছে, এরকম না। এটা এক প্রকার জোর করা হয় যে আমার সাথে তো প্রেম করতে হবে বা আমার সাথে তোর বিয়ে করতে হবে। এক ধরনের কি, তাকে জোর করে বাধ্য করা হয়। প্রস্তাবে সাড়া না দিলে হুমকি দেওয়া। এবং আগে তো দেখা যেত যে এই ধরনের প্রস্তাবে যখন হলো কেউ হুমকি দিত না, মানে কেউ হলো মানে মেয়েরা যখন সম্মতি প্রকাশ করতো না, তখন অ্যাসিড থ্রো করা হতো, কিন্তু সেই সময় সরকার, তখন মেবি বিএনপি সরকার ছিল, এটাকে তারা খুবই স্ট্রিক্টলি দেখে এবং বলা হয় যে আমি যদি ভুল না করি, অ্যাসিড থ্রোর মাধ্যমে কোনো নারী যদি মারা যায়, অবভিয়াসলি সেই পুরুষকে তো হত্যা করা হবে, মানে ফাঁসি দেওয়া হবে বা আইনের আওতায় নিয়ে আনা হবে, এবং যেটাকে বলা হয় যে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। এমনকি কোনো মেয়ের যদি অঙ্গহানি ঘটে, মানে অ্যাসিড থ্রোর কারণে তার চেহারা যদি চেঞ্জ হয়ে যায়, তার কোনো অঙ্গ যদি বিকলাঙ্গ হয়ে যায়, তাহলেও সেই ব্যক্তিকে কি ফাঁসি দেওয়া হবে, যদি আমি ভুল না করে থাকি। আচ্ছা, উদ্দীপকে দেখা যায় যে রিমা 8ম শ্রেণীর ছাত্রী, স্কুলে আসা যাওয়ার পথে এলাকার কিছু বখাটে তরুণ রিমার সাথে অশোভন আচরণ করে। এই ধরনের পরিস্থিতিতে রিমা লেখাপড়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উদ্দীপকে বর্ণিত সমস্যাটি যৌন নিপীড়ন বা সেক্সুয়াল ভায়োলেন্সের প্রবলেমটাকে ফুটিয়ে তুলেছে। ঘ নাম্বারে দেখি কি বলছে, সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয়, উদ্দীপকের আলোকে বিশ্বাস করো। তাহলে কোনটা দরকার? সামাজিক প্রতিরোধ। এবং এটা বাদে বলতেছে যে নারীর সামাজিক নিরাপত্তা বা নারীর যে সোশ্যাল সিকিউরিটি, সেটা কি সম্ভব না। আচ্ছা, দেখি যুক্তিগুলা। সামাজিক নিরাপত্তা ছাড়া নারীর সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয়। স্বাভাবিকভাবে উক্তিটি কি যথার্থ। নারীর সামাজিক নিরাপত্তা বিধানে সামাজিক প্রতিরোধ গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করে। সমাজের মানুষই যেহেতু যে কোনো সামাজিক সমস্যার ভুক্তভোগী, সেহেতু সম্মিলিত সামাজিক প্রতিরোধী নির্দিষ্ট সামাজিক সমস্যার নির্মূল করার কি মূল হাতিয়ার। আমাদের সমাজে নারীরা যেসব সামাজিক নিরাপত্তাহীন জনিত সমস্যার মুখোমুখি হন, সেগুলো দূর করতে হলেও সামাজিক প্রতিরোধের কি কোনো বিকল্প নেই। তাহলে আমাদের নিজেদের অবস্থান থেকে বিরোধ করে তুলতে হবে। কেবলমাত্র নারীরাই নারীদের পক্ষে যে কথা বলবে এরকম না, পুরুষদেরও কিন্তু কি নারীদের পক্ষে কথা বলা দরকার। রাষ্ট্র যতই নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করুক না কেন, সমাজের মানুষ যদি সচেতন না হয়, তাহলে কোনোভাবেই এই গুরুতর সমস্যা সম্ভব করা হবে না। তাহলে দেখো, কেবলমাত্র কিন্তু আমরা মানে দেশের আইন, দেশের সরকার, দেশের ব্যবস্থার উপর আমরা দোষ দিতে পারি না। দোষ কিন্তু কিছুটা আমাদের উপরও বর্তায়। আমরা যদি সচেতন না হই বা আমরা যদি এই ধরনের মানুষজনদের রুখে না দাঁড়াই, তাহলে কিন্তু যতই কঠোর আইন হোক, যতই প্রশাসন শক্ত হোক, এই ধরনের সমস্যা কখনোই যাবে না। আচ্ছা, উদাহরণস্বরূপ বলা যায় এমন অনেক সমাজ আছে যেখানে নারীর প্রতি নানা ধরনের অশোভনীয় আচরণের জন্য আচরণকারীকে দোষী না ভেবে প্রকারান্তে ওই নারীকেই দোষী সাব্যস্ত করা হয়। যেরকম বাংলাদেশেই দেখো, অনেক সময় দেখা যায় যে হলো গিয়ে ছোট বাচ্চা রেপ হয়েছে, বা হলো গিয়ে
তোমার হলো গিয়ে তোমার বোরখা পরা, হলো গিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত বোরখা পরা নারীও কিন্তু রেপের শিকার হয়েছে, আবার অনেক বৃদ্ধ মহিলাও কিন্তু রেপের শিকার হয়েছে, তাই না? তাহলে সেইখানে কিন্তু আসলে এই যুক্তিটা খাটে না যে হলো গিয়ে এই ধরনের ড্রেস আপ করছে, এই ধরনের এইটা করছে, ওই ধরনের ওইটা করছে বলে রেপ করছে, তাই না? তাহলে দেখো এই ধরনের কথাগুলো যখন বলা হয় তখন কিন্তু তোমার যে মূলত এই কাজটা করছে, এই অপকর্মটা করছে, এই ধর্ষণটা করছে, তাকে সাইড লাইনে রাখা হয়, তাকে হলো গিয়ে বলা হয় যে এরকম হইলে তো সে এরকম করবেই, তাহলে এটাকে নর্মাল হিসাবে ট্রিট করা হয়। কিন্তু অ্যাবনর্মাল হিসাবে কোনটাকে ট্রিট করা হচ্ছে? অ্যাবনর্মাল হিসাবে ট্রিট করা হচ্ছে সে এইরকম আচরণ, মানে যে ভিকটিম, যে নারী, সেই আচরণটা কেন করছে, ওই আচরণটা কেন করছে, এই আচরণ করছে বলেই তো সেই জিনিসটা বা রেপের শিকার হয়েছে, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু যে ভিকটিম, যার হলো গিয়ে মানে তোমার অধিকার, যে সে তার উপর যেই অন্যায় হয়েছে সেটার বিচার পাবে, তাকেই উল্টো তোমার শাস্তির হলো গিয়ে তোমার বিচারের কাঠগড়ায় দাঁড়া করায় দেওয়া হচ্ছে। এমনকি অনেক সময় অশোভনীয় আচরণকারীর বিষয়ে বলা হয় এটা বয়সের দোষে, যে যেরকম ধরো বলতেছে যে পুরুষ মানুষ তো এরকম করেই, উঠতি বয়স 20-21 বছরের ছেলে এরকম তো হয়েই থাকে, আপনারা মাফ করে দেন বা এটা কোনো বিষয় না, এরকম কিন্তু আমরা আমাদের সমাজে প্রায়ই বলতে শুনি। বয়স বাড়লে ঠিক হয়ে যাবে, এমনকি অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকেও অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাকে দেখা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীকে একটু ঘুষ টুস দিল, একটু টাকা পয়সা দিল, একটু র্যানসম দিল, বা হলো গিয়ে যে হলো এই অপকর্মটা করছে তাকে হলো গিয়ে ব্যাকআপ দেওয়ার মতো কোনো বড় পলিটিক্যাল বা বিজনেস ফিগার আছে, বা বড় মামা চাচা খালা ফুফু আছে, তারা কি করতেছে, তারা তাকে শেল্টার দিয়ে বের করে নিয়ে আসতেছে। এ ধরনের সামাজিক অবস্থান সমাজে নারীর নিরাপত্তাহীনতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। বিপরীত দিকে কোনো সমাজের মানুষ সিদ্ধান্ত নেয় যে নারীর নিরাপত্তা লঙ্ঘিত হয় এমন ধরনের আচরণ কেউ করলে তার বিরুদ্ধে সামাজিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, তাহলে নিশ্চিতভাবে সে সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। তাহলে যেটা এখানে বারবার বলতেছে, আমাদের কি হতে হবে? আমাদের নিজেদের সচেতন হতে হবে, এবং রাষ্ট্রের উপরে, সরকার ব্যবস্থার উপরে সবকিছু ঢালাওভাবে ফেলে রেখে হাতে হাত দিয়ে বসে থাকা কি যাবে না। আচ্ছা, ইতোপূর্বে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ঘটনায় নজির পাওয়া যায়, এবং এখানে উদ্দীপকের সাথে এই যে যুক্তিটা সেটা মিলায় বুঝাই দিছে যে উদ্দীপকে যেটা বলা হচ্ছে সেটাই হলো এই যে তোমার আমাদের যে সচেতন হতে হবে, বা নারীদের উপরে যে এক ধরনের তোমার ভায়োলেন্স হচ্ছে সেই বিষয়টাকে ইঙ্গিত করতেছে। আচ্ছা দেখো, আরেকটা সৃজনশীল ঘটনা, এক রফিক সাহেব, বয়স 65 বছর, তিনি জীবনের সমস্ত আয় দিয়ে সন্তানদের লেখাপড়া করিয়েছেন, সন্তানেরা স্বাবলম্বী, কিন্তু কোনো সন্তানই তার খোঁজ খবর রাখে না। আচ্ছা তাহলে দেখো, এটা যেই যে তোমার আমরা এতক্ষণ যে বললাম যে বৃদ্ধ মানুষদের যে কথার গুরুত্ব দেয় না, বা বৃদ্ধ মানুষরা যেই সমস্যায় পড়ে, বয়োজ্যেষ্ঠ মানুষরা যে সমস্যায় পড়ে সেইটার বিষয়ে আলোচনা করা হচ্ছে। ঘটনা 2, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আনিস কিছুদিন ধরে তার আচরণে উগ্রভাব লক্ষ্য করছে তার পরিবার। সে একটি বিশেষ মতবাদে প্রভাবিত হয়ে একদিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তাহলে এটা আমরা আন্দাজ করতে পারি, এটা কি? এটা হলো তোমার জঙ্গিবাদের দিকে ইঙ্গিত করতেছে। কোন যুগে কৃষির সূচনা হয়? কৃষির সূচনা হয় হলো নব্য প্রস্তর যুগে। নব্য মানে কি? নব্য মানে হলো নতুন, নব্য মানে নতুন, আর প্রস্তর মানে কি? পাথর। মানে যেই যুগে মানুষ প্রথম প্রথম পাথরের হাতিয়ার ব্যবহার করা শুরু করেছিল সেই যুগটাকে বলে নব্যপ্রস্তর যুগ। আচ্ছা, আবাসন সমস্যা কর্মজীবী নারীদের অন্যতম সমস্যা, ব্যাখ্যা করো। তার কারণ হলো এই যে আমরা দেখি যে কর্মজীবী নারীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো আবাসনের অভাব। দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে কর্মজীবী মহিলা হোস্টেলের সংখ্যা একেবারেই অপ্রতুল। মানে যেসব জায়গায় হলো গিয়ে নারীরা যারা চাকরি বাকরি করতেছে পরিবার থেকে দূরে থেকে, তাদের থাকার যেই কর্মজীবী মহিলা হোস্টেল, সেটার জায়গা বা সেটার পরিমাণ খুবই কম। আবার আমাদের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাড়ির মালিকরা বেশিরভাগ ক্ষেত্রে কর্মজীবী নারীদের বাড়ি ভাড়া দিতে নারাজ, বা হলো গিয়ে বলে যে ফ্যামিলি ছাড়া বাসা নেওয়া যাবে না, ব্যাচেলার বাসা নেওয়া যাবে না, এরকম বলে না। বিশেষ করে অবিবাহিত নারীদের ক্ষেত্রে এই সমস্যা প্রকট। ফলে নিজের আবাসনের ব্যয় বহনে সক্ষম হলেও অনেক কর্মজীবী নারীকে বসবাসের জন্য আত্মীয় স্বজন বা পরিচিত জনের দ্বারস্থ হতে হয়, মানে কাছে যেয়ে থাকতে হয়। আবাসনের সমস্যার কারণে কর্মজীবী নারীদের নানা ধরনের সামাজিক নিরাপত্তাহীনতাজনিত সমস্যার মুখোমুখি হয়। যে দেখা যাচ্ছে কার বাসায় না কার বাসায় যে উঠতেছে, সেখানে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতেছে, সেখানে তার নিজের হলো গিয়ে প্রাইভেসি নাই,
বা হলো গিয়ে সে যেহেতু পরিবার ছাড়া একা উঠতে মানে একা আছে, দেখা গেল যে বাড়িওয়ালা সেটার কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো তার কাছ থেকে কোনো মানে সুবিধা হাসিল করতে গেছে, বা পাড়া প্রতিবেশী বা অন্যান্য লোকজন দেখা গেল যে সে যে একাকিত্বে আছে, সে যে একা আছে, এইটার হলো গিয়ে একটা সুযোগ নেওয়ার অনেকেই হলো গিয়ে চেষ্টা করে। এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু আমরা আমাদের সমাজে হরহামেশা দেখতে পাই। আচ্ছা, তারপরে ঘটনায় কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে, সেটা হলো বার্ধক্য সমস্যাকে নির্দেশ করে। এটা আমরা অলরেডি দেখছি। বার্ধক্য সমস্যাকে বাংলাদেশের আইন অনুসারে 60 বছরে সাধারণত একজন রিটায়ারে যায়, তার মানে 60 বছরের ঊর্ধ্বে যারা, তাদেরকে আমরা বলতেছি বয়স্ক, এবং তারা যে ধরনের সমস্যা ফেস করে সেটাই বার্ধক্যজনিত সমস্যা। যেরকম তারা যেহেতু আর তাদের পরিবারে বেশিরভাগই ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারে না, এজন্য তাদের কথাকে বা তাদের মর্যাদা সময়ের সময়ের সাথে সাথে কমে যায়, তাদেরকে বার্ডেন হিসাবে দেখা হয়, তাদেরকে সবসময় একটা টেন্ডেন্সির মধ্যে রাখা হয় যে দেখা অন্য ভাই বা অন্য বোনের কাছে পাঠিয়ে দেওয়া, বাকি বা হলো যে ওল্ড এজ হোমে পাঠিয়ে দেওয়া, বা দেখা যায় যে তাদেরকে বিভিন্নভাবে খোটা দেওয়া, বা এরকম জামা কাপড় না কিনে দেওয়া, ডাক্তার ওইভাবে না দেখানো, ওষুধ ওইভাবে না কিনে দেওয়া, বা তাদের সাথে ঠিকমতো আচার ব্যবহার না করা, এই ধরনের যে বিভিন্ন তারা এক ধরনের মনস্তাত্ত্বিক মূলত সমস্যা ফেস করে, সেই সমস্যাগুলো বার্ধক্যজনিত সমস্যা। আর ঘটনা দুয়ে জঙ্গিবাদ ফুটে উঠেছে। জঙ্গিবাদ নিয়ে তো আমরা অলরেডি দেখছি, জঙ্গিবাদের আমরা সংজ্ঞাও দেখলাম, জঙ্গিবাদের আমরা উদাহরণও দেখলাম, এবং এগুলা কি সাধারণত দেখা হয় যে তাদেরকে কাইন্ড অফ ব্রেন ওয়াশ করা হয়। দেখো, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধ্বংসাত্মক বা মারাত্মক কর্মকাণ্ড করার জন্য একমত পোষণ করে তাদেরকে জঙ্গি হিসাবে অভিহিত করা হয়। এটা তো আমরা অলরেডি দেখছি সংজ্ঞা। আর জঙ্গি কর্তৃক সংগঠিত মারাত্মক কর্মকাণ্ডের তৎপরতা হলো জঙ্গিবাদ, বা যেটাকে আমরা বলতেছি টেরোরিজম। জঙ্গিরা কোনো নির্দিষ্ট আদর্শকে সামনে রেখে সংঘবদ্ধভাবে উগ্র পন্থায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। মানে তারা উগ্র হয় এবং কি করে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। উদ্দীপকে ঘটনা দুয়ের আনিসের মধ্যে তার পরিবার কিছুদিনের মধ্যে সেই যে উগ্র ভাবের কথা যে বলতেছে, উগ্রভাব লক্ষ্য করছে, সে একটি বিশেষ মতবাদে প্রভাবিত হয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এ থেকে বোঝা যায় তার কর্মকাণ্ডে জঙ্গিবাদ ধারণাটি ফুটে উঠেছে। এ সমস্যার সমাধানে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। কি কি পদক্ষেপ? জঙ্গিবাদ প্রতিরোধে এই যে দেখো তোমার মাদকাসক্ত প্রতিরোধে যেরকম স্টেপ গ্রহণ করা হয়েছিল, প্রায় সেম স্টেপ কিন্তু এখানেও গ্রহণ করা যেতে পারে। আচ্ছা, সদস্যদের সমন্বিত সচেতনতা প্রয়োজন। তাহলে প্রথমে কি লাগবে? প্রথমে লাগবে হলো সচেতনতা। জঙ্গিবাদের নেতিবাচক দিক সম্পর্কে জনসাধারণ অবগত হলে এতে সংযুক্ত হওয়া থেকে তারা বিরত থাকবে। এছাড়া ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ব্যক্তিকে জঙ্গিবাদে উৎসাহিত করতে পারে। তাই এসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সরকারি নজরদারির আওতায় আনতে হবে। আচ্ছা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় তৎপরতার উদ্দীপকে আনিসের মতো ছেলেদের জঙ্গিবাদে যুক্ত হওয়া থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে আইনের যথাযথ প্রয়োগ। তাহলে দেখো, আইনের যথাযথ প্রয়োগও কিন্তু লাগবে। যদি মানুষ দেখে যে আমি এই ধরনের কাজ করতে যেয়ে যদি ধরা খাই, তাহলে আমার এই ধরনের তোমার পানিশমেন্ট ফেস করা লাগবে। অনেকেই কিন্তু এই ধরনের কাজ করতে গেলে 2 থেকে 3 বার ভাববে। মাধ্যমে সন্দেহজনক স্থানে জঙ্গি বিরোধী অভিযানকে জোরদার করতে হবে। এর জন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্পেশাল কাউন্টার টেরোরিজম ফোর্স বা র্যাব বা এই ধরনের আলাদা হলো গিয়ে পেশাদার বাহিনী গঠন করা যেতে পারে। পরিশেষে বলা যায় সঠিক আর কি লাগবে, যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। সঠিক ধর্মীয় নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। কোনো র্যাডিক্যাল প্রমোট করা যাবে না। সরকারি সচেতনতামূলক কর্মকাণ্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় অংশগ্রহণের মধ্যে জঙ্গিবাদ দমন এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। পরের সৃজনশীলটা দেখি, যে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সেনবাগ গ্রাম এলাকায় মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপায় মাছ ধরা, কৃষিকাজ। কিছুকাল আগে এ নদীর তীরে ঘেঁষে উঠেছে চামড়া শিল্প। এ কারখানার উৎপাদিত বর্জ্য সমূহ পার্শ্ববর্তী নদীতে গিয়ে পড়েছে। বর্তমানে এই নদীতে আগের মতো প্রচুর মাছ পাওয়া যাচ্ছে না। আবার সেচযোগ্য পানির অভাবে ফলন ভালো হচ্ছে না। অধিকাংশ মানুষ তাদের সনাতনী বা পুরাতন বা অরিজিনাল পেশা ছেড়ে শ্রমিক হিসাবে কারখানায় ভিড় করছে। তাহলে দেখো, আমরা যে উদ্দীপক নির্ভর এমসিকিউটা পড়ছিলাম, কনটেক্সট কিন্তু বলতে গেলে প্রায় সেমই। তাহলে বার্ধক্য সমস্যা কি অলরেডি দেখছি। নিরক্ষরতা কি সামাজিক সমস্যা? অবশ্যই সামাজিক সমস্যা। কারণ নিরক্ষর ব্যক্তি কোনটা ভালো কোনটা মন্দ বুঝে না। তাদেরকে সহজেই হলো গিয়ে ব্রেন ওয়াশ করা যায়, বা তাদেরকে সহজেই হলো গিয়ে কেনা যায়, তাই না?
লিটারালি তাদেরকে কেনা যায়, তাদের আইডিয়াকে, তাদের মতামতকে, তাদের ভোটকে কেনা যায়। তারপরে হলো গিয়ে তারা বিভিন্ন সামাজিক অপকর্মের সাথে জড়িত থাকে, মনেও করে না এটা হলো গিয়ে খারাপ জিনিস। যেরকম কোনো রিক্সাওয়ালাকে তুমি, রিক্সাওয়ালা মনে করো যে কোনো মেয়ে যাচ্ছে, সে পাশ থেকে হলো গিয়ে গান গেয়ে উঠলো বা শীষ বাজালো, তার হয়তো এই সেন্সটাই নাই যেটা হলো গিয়ে ইফটিজিং। বা মনে করো যে অধিক বাচ্চা নেওয়া যে আসলে খারাপ, সেটা সেন্সও কিন্তু তার ভিতরে নাই। মূল কারণ কি? তার কারণ হলো গিয়ে নিরক্ষরতা। তাহলে এটা স্বাভাবিকভাবে একটা সামাজিক সমস্যা। উদ্দীপকের সেনবাগ গ্রামে কোন পরিবেশগত সমস্যার চিত্র ফুটে উঠেছে? এখানে আমরা দেখতেছি যে পানি দূষণ। তার কারণ কি? নদীর পাশে ফ্যাক্টরি, ট্যানারি, আরো সমস্যা। সেইখানে হলো গিয়ে নদী, পানি নষ্ট হচ্ছে, নদীর মাছ ওইভাবে পাওয়া যাচ্ছে না, সেচের জন্য ব্যবহার করা যাচ্ছে না। তাহলে নদীর পানি কি দূষিত হচ্ছে। এবং সেনবাগ গ্রামের পরিবেশগত সমস্যাগুলো নিরসনে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো সেটা দেখি। কি কি পদক্ষেপ নিতে পারে? প্রথমে, পানিতে কোনো শিল্প কারখানা বর্জ্য যাতে মিশতে না পারে সেজন্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য করতে হবে, যার মাধ্যমে তারা এই বর্জ্যগুলা ভিন্ন স্থানে ডাম্প করতে পারে, যেটা পরিবেশের ক্ষতি করবে না বা করলে অনেক কম করবে। দ্বিতীয়ত, শিল্প ও কলকারখানায় বর্জ্য পানিতে পড়ার আগে তা শোধন তথা দূষণমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। বাইরের অনেক দেশেই কিন্তু মানে ফ্যাক্টরির তোমার বা কলকারখানার ওয়েস্ট নদীতে পড়ে বা পানিতে পড়ে, কিন্তু যেটা পানিতে পড়ে সেটা তার আগে অনেকবার হলো গিয়ে কি পরিশোধিত করা হয়। দেখা যায় যে সেখানে কোনো কেমিক্যাল এলিমেন্ট থাকে না বা থাকলে অনেক কম। ওইখানে কোনো প্লাস্টিক হলো গিয়ে পানিতে পড়ে না, যেটা হলো গিয়ে পচতে অনেক সময় লাগে। এই বিষয়গুলোকে খেয়াল করা হয়। তৃতীয়ত, নদীর পানির স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখা প্রয়োজন। নদীর তলদেশে যাতে পলি জমা না হতে পারে সেজন্য নিয়মিত ড্রেজিং বা পলি মানে নদী শাসন, এই ধরনের বিষয়গুলা করলে নদী কি আরো ভালো থাকবে। তারপর কীটনাশক, ছত্রাকনাশক এবং রাসায়নিক যা যা আছে, পাশাপাশি হলো গিয়ে তেলবাহী জাহাজ, ট্যাঙ্কার, মানে যেই জিনিসগুলো যদি পানিতে মিশে, পানি হলো গিয়ে সেকেন্ডের মধ্যে দূষিত হয়ে যাবে এবং কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেটার ব্যবহার উপযোগী থাকবে না। সেই বিষয়গুলো যেন পানিতে না মিশে, এটার জন্য অত্যাধিক পরিমাণে কেয়ারফুল থাকতে হবে। দরকার হয় ওই পথে জিনিসটাকে ট্রাভেল বা কমিউট না করা গেলে আরো ভালো। পঞ্চম, পানি দূষণ রোধে মানে মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করতে হবে পোস্টারিংয়ের মাধ্যমে, সভা সমাবেশ, দেখা গেল যে গ্রামে গ্রামে যে, শহরে শহরে যে বলা। তারপর হলো গিয়ে মিল কারখানার ফ্যাক্টরির মালিক আছে তাদেরকে সচেতন করা, তাদের যে কর্মী যারা ডাম্পিং করে তাদেরকে সচেতন করা, দেখা গেল যে মিটিং করা, মিছিল করা, বিভিন্ন নাটকে এই ধরনের মেসেজ টেসেজ দেওয়া। এর মাধ্যমে কি আমরা জনসচেতনতা তৈরি করতে পারবো, যার মাধ্যমে পরিবেশ দূষণ বা পানি দূষণ অনেকাংশেই রোধ পাবে। এবং এর মাধ্যমেই আজকে তোমাদের সাথে আমার ক্লাস শেষ হলো। পরবর্তীতে আবার দেখা হবে সমাজ বিজ্ঞানের ক্লাস নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।